জ্যোতিষকে বিশ্বাস করা উচিত, কিন্তু অন্ধবিশ্বাস করা উচিত নয়। আমরা তো দশা দেখে বিচার করি, অনেক সময় ছোট ছোট ট্রানজিটেও কিন্তু মানুষের নানান ধরনের ঘটনা ঘটে যায়। আচ্ছা, ছোট ছোট ট্রানজিটে তাহলে অবশ্যই জন্মছক কতটা সঠিক হয়? জন্ম ছক সম্পূর্ণভাবে সঠিক, তবে হ্যাঁ, কর্মটাও কিন্তু সমানভাবে কিন্তু গুরুত্ব দিতে হবে। কোন একটি ব্যক্তি সৎকর্ম করবে না অসৎ কর্মের সাথে যুক্ত হবে, সেটাও গ্রহ দ্বারাই কিন্তু বা গ্রহ সংযোগের দ্বারাই কিন্তু তার জীবনে কিন্তু এটা প্রভাবিত হচ্ছে। জন্ম ছকে যদি খারাপ কিছু থাকে সেটা কি পরিবর্তন করা যায়? তাহলে এটা বলতে গেলে একটা জিনিস সেটা বলতে হবে, সেটা হচ্ছে যে জন্মসাল দিন বলতে পারলেও সময়টা হয়তো বলতে পারলো না, সঠিক বিচার কি সেক্ষেত্রে সম্ভব? সময় না জানা থাকলে লগ্ন নির্ধারণ করা যায় না, আচ্ছা, কঠিন ব্যাপার। যখন এই গ্রহের ট্রানজিট হয় তখন এক একটা রাশির ওপর তার এক এক রকম প্রভাব পড়ে, এটা কেন? চাকরি না ব্যবসা, সেটাও কি ছক থেকে নির্ধারণ করা যায়? সেটা যে কোনো কর্ম, শনি খারাপ যদি হয় না, তাহলে কিন্তু সেই জাতকের কর্মজীবন খুব একটা স্থায়ী হয় না বা স্থায়িত্ব পায় না। বিয়ের জন্য স্পেশালি যে গ্রহগুলোর কথা আমি বলছি, যদি সেটা হচ্ছে যে শুক্রটা ভীষণ ইম্পর্টেন্ট ছেলেদের জন্য। শুক্রটা কারণ তার ওয়াইফকে রিপ্রেজেন্ট করে, আর একটা মেয়ের জন্য মঙ্গল গ্রহটা ভীষণভাবে দায়ী। হয়তো লাভ ম্যারেজ, সেই সময় সম্পর্ক খুব ভালো ছিল, বা অ্যারেঞ্জ ম্যারেজ, বিবাহিত জীবনের প্রথম কটা বছর খুব ভালোভাবে কাটলো, কিন্তু হঠাৎ করেই একটা সমস্যা তৈরি হলো। শরীরকে তুষ্ট রাখতে পারলে মোটামুটি যা বুঝলাম জীবনে বেশ ভালো শান্তি পাওয়া সম্ভব। কারণ শনি মানুষকে কষ্ট দেয়। কেন দেয়? আমার চোখে দেখা রয়েছে BMW অডি চড়া অনেক পয়সাওয়ালা ব্যক্তি, মানে ভীষণ ধনশালী ব্যক্তি, সে হয়তো একটা বাইক কিনতে পারছে না, তার সমস্ত নিঃশেষ, সব শেষ। মানে ওই আজ যে রাজা কাল সে ফকির। শনি প্রত্যেকের জীবনেই আমি বলবো আশীর্বাদ। শাস্ত্রে বলে আমাদের ছকেই নাকি লুকিয়ে থাকে আমার ভাগ্য ঠিক কোন পথে আমাকে নিয়ে যাবে। অনেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে যান, আবার অনেকে কোনো কিছু সিদ্ধান্ত নিতে ভয় পায়, আর সবটাই নাকি লুকিয়ে থাকে এই জন্ম ছকেই। আমার সঙ্গে আজ যিনি রয়েছেন পডকাস্টের আলোচনায়, জ্যোতিষ আচার্য বাস্তুবিদ শুভাশিস ব্যানার্জি। নমস্কার দাদা। আপনি সবসময় বলেন যে জ্যোতিষকে বিশ্বাস করা উচিত, কিন্তু অন্ধবিশ্বাস করা উচিত নয়। সত্যি কি এই জ্যোতিষের মাধ্যমে, ছকের মাধ্যমে ভবিষ্যৎ দর্শন করা যায়? আমরা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু গ্রহ দ্বারাই কিন্তু পরিচালিত, প্রত্যেকটা মুহূর্তে আমরা ইনফ্লুয়েন্সড গ্রহ দ্বারা, প্রত্যেকটা গ্রহ। এবার ঘটনাটা হচ্ছে যে আমি যে বলি যে অতিরিক্ত বিশ্বাস বা অন্ধবিশ্বাস সবসময় করা উচিত নয়। কেন করা উচিত নয়? এই অন্ধবিশ্বাস মানুষের মনের মধ্যে না ভয় সৃষ্টি করে, যেটার আমি সবসময় বিরোধিতা করি। বিশ্বাস করুন জ্যোতিষকে শুধুমাত্র আপনার জীবন কেমন যাবে, আপনার দিক নির্ণয় করার জন্য, মানে একটা সঠিক গাইডলাইন পথ পাওয়ার জন্য। একদম পথ পাওয়ার জন্য। কিন্তু ভ্রান্ত, ভয় পেয়ে, চিন্তিত হয়ে কোনো মানে হয় না বা কোনো লাভ নেই। ধরে নিন, আমি একটা জিনিস ছোট উদাহরণ দিচ্ছি। হয়তো আমি কারোর জন্মচক্র প্রেডিক্ট করলাম, করে বললাম যে আপনার এই রোগ, মনে করুন হার্টের কষ্ট বা হার্টের কোনো একটা সমস্যা আপনার হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আমি দেখছি যে সেটা হবেই হবে। এবার আমি সেই ব্যক্তিকে বললাম যেটা আপনার হতে পারে, আপনি একটু সাবধান থাকবেন। সাবধানতা মানে কি? আপনাকে প্রিকশন নিতে হবে। সামান্য বুকে কষ্ট হলে আপনাকে ডক্টর দেখানো, সঠিক একটা নিয়মের মধ্যে দিয়ে জীবন যাপন করা, মানে এই জাতীয় বিষয়গুলো তাকে মাথায় রাখতে হবে। কিন্তু তাকে যদি আমি একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে ফেলে দিই যে আপনার হবে কিন্তু খুব সাবধানে থাকুন ইত্যাদি করুন, এবার সে সেটাকে যদি একদম হবেই ধরে নিয়ে যদি চিন্তা করতে শুরু করে, তার সেই অ্যাংজাইটি টেনশনেই কিন্তু তার হয়ে যাবে। একদমই। আমরা তো দশা দেখে বিচার করি, অনেক সময় ছোট ছোট ট্রানজিটেও কিন্তু মানুষের নানান ধরনের ঘটনা ঘটে যায়। আচ্ছা, ছোট ছোট ট্রানজিটে, ঠিক আছে। এইবারে একটা ব্যক্তির যখন আমরা জন্মচক্র দেখছি, সেটা একটা সীমিত সময়ের মধ্যে দেখার চেষ্টা করছি, অনেক কিছু না না দেখা থেকে যায়।
আচ্ছা, তাহলে অবশ্যই জন্মছক কতটা সঠিক হয়? জন্মছক সম্পূর্ণভাবে সঠিক সঠিক তবে হ্যাঁ, কর্মটাও কিন্তু সমানভাবে কিন্তু গুরুত্ব দিতে হবে। মানে পুরোটাই আমি ভাগ্যর ওপর হ্যাঁ, না নিয়ে ছাড়া বসে যাবে থাকলাম, না। হবে না। আমি শুধুমাত্র ভাগ্যের উপর যদি ছেড়ে দিই, যদি কর্ম না করি, তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। তবে আরেকটা কথা বলা হচ্ছে যে এই যে কর্মটা, যে আপনি যে কর্মটা করবেন, সেটাও কোথাও না কোথাও দিয়ে কিন্তু গ্রহ দ্বারা কিন্তু পরিচালিত পরিচালিত হয়। হয়। আচ্ছা। যেমন কোনো একটি ব্যক্তি সৎকর্ম করবে না অসৎ কর্মের সাথে যুক্ত হবে, সেটাও গ্রহ দ্বারাই কিন্তু, বা গ্রহ সংযোগের দ্বারাই কিন্তু তার জীবনে কিন্তু এটা আচ্ছা, প্রভাবিত হচ্ছে। মানে যে যে এই ভালো ব্যক্তিটা কাজগুলো করছি ভালো বা কাজ, যদি কোনো খারাপ হ্যাঁ, কাজ হয় সেটাও গ্রহই চালিত করছে। গ্রহই চালিত করছে যে সেই ব্যক্তিটা খারাপ কাজের সাথে যুক্ত হুম হবে, বা খারাপভাবে জীবনটা যাপন করবে, নাকি সে ভালোভাবে হুম। অনেক উন্নত মানের জীবন যাপন করবে। তবে কিছু জিনিস আমাদের নিজেদের হাতে থাকে। ঈশ্বর যেমন ভাগ্য লিখে দিয়েছে, তেমন এটাও বলেছে যে কর্ম তুমি করো, কর্মের দ্বারা তুমি তুমি তোমার জীবনের প্রচুর কিছু পরিবর্তন করতে সক্ষম। হ্যাঁ, সক্ষম মানুষ। আচ্ছা, এই পরিবর্তনের কথা যখন আপনি হুম, বললেন, একটা বিষয় জানবো। সেটা হচ্ছে যে জন্ম ছকে যদি খারাপ কিছু থাকে, হুম, সেটা কি পরিবর্তন করা যায় এবং কতটা সঠিকভাবে করা আচ্ছা, যায়? তাহলে এটা বলতে গেলে একটা জিনিস সেটা বলতে হবে, সেটা হচ্ছে যে প্রারব্ধ। আমরা পূর্ব জীবন, যে পূর্ব জন্ম যেটা, আচ্ছা। আমরা তো বিশ্বাস করি হুম হুম আগের জীবনে। তো গত জীবনে আমি যে ধরনের কাজ করেছি, বহু জায়গায় দেখবেন পাস্ট লাইফ কিন্তু বিচার করা হয়, হ্যাঁ, যে কি হয়েছে কি হয়েছে। অনেক সেটা মানুষ কি এখন সত্যি মানে আমার মানে বর্তমান যে সময় আমি কাটাচ্ছি হুম বা হুম প্রেজেন্ট যে আমার হুম বার্থটা, সেটাতে তার এফেক্ট পড়ে? এফেক্ট পড়ে, আচ্ছা। এফেক্ট পড়ে। এবং আমি কিছুক্ষণ পরে আরেকটি কথা আমি হুম বলবো, হুম কথার মধ্যে একটা জিনিস বুঝতে পারা যাবে সেটা। তো গত জীবনের কিছু কর্মফল হুম দ্বারাও কিন্তু এই জীবনে আপনি যে জন্মচক্রটা তৈরি হয়েছে, অর্থাৎ এমন সময় আপনি জন্মগ্রহণ করবেন, সেই সময় সেই গ্রহ, সেই নক্ষত্র, সেই স্টারগুলো সেইভাবেই সন্নিবেশ করবে। ঈশ্বর যেটা লিখে দিয়েছে, যেটা এটা হচ্ছে হুম। একটা ফিক্সড পার্ট থাকে, আর একটা থাকে আনফিক্সড। যে ফিক্সড পার্টটা থাকছে, যেটাকে আমরা পরিবর্তন করতে পারবো সেটা না, থাকছেই। সেটা থাকবেই। এবার একটা আনফিক্সড পার্ট থাকে। হুম এই আনফিক্সড যে পার্টটা, সেটা আমরা জ্যোতিষে প্রথম হচ্ছে প্রেডিক্ট করব, যে আপনার এই আনফিক্সড পার্টটা রয়েছে, এই এই সমস্যা হতে পারে, বা এই এই জায়গাগুলো হতে পারে। তার সাথে এসে যাচ্ছে প্রতিকার। প্রতিকার মানে হচ্ছে উপায়। প্রতিকারের কথাটা হচ্ছে কিন্তু আমরা বলি কি উপায় হবে, এর উপায় কি, এখান থেকে বাঁচার বা ঠিক হওয়ার উপায় কি আছে। উপায়, উপায় কিন্তু শুধুমাত্র এই সাত্ত্বিক, রাজস্বিক বা তামসিক যে তিনটে উপায় রয়েছে, অর্থাৎ জেমস্টোন পড়া, হুম তারপরে পূজা অর্চনা যাগযজ্ঞ করা, বা আর তামসিক মানে হচ্ছে যে তন্ত্রের যে কিছু হুম প্রভাব হুম বা হুম। প্রয়োগ করার মাধ্যমে, তিনটে মাধ্যমে অবশ্যই হয়। তাছাড়াও রয়েছে সেটা হচ্ছে জীবন দর্শন। জীবনে আমি কিভাবে চললাম। আমার যদি আজকে কথায় বলছি, যদি কারোর জন্মচক্রে বৃহস্পতি গ্রহটা খারাপ হুম পজিশনে থাকে, হুম। তাহলে বৃহস্পতি সংক্রান্ত খারাপ ফলগুলো সে সে ব্যক্তিটা পাবে। পাবে। তাহলে এবারে আমরা জ্যোতিষীরা কি করলাম, যা আমরা একটা প্রত্যেকের নিজস্ব একটা অ্যানালিসিস রয়েছে, হুম প্রত্যেক জ্যোতিষী, এবং প্রত্যেকটা জ্যোতিষী তার নিজস্ব ফিলোসফি, নিজস্ব সাইকোলজি, নিজস্ব জ্ঞানে সে অবশ্যই তাকে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট কিন্তু করবে। হুম তার অনুযায়ী ট্রিটমেন্টই বলছি, যেহেতু একটা হুম। প্রেসক্রিপশন করা হয় তাহলে পরিষ্কার। জ্যোতিষও কি এক অর্থে বিজ্ঞান, সেটা বলা যায় দেখুন, আজকে এটা দাঁড়িয়ে? একটা বিজ্ঞান, একটা অংশ আছে হুম যেটা হচ্ছে ম্যাথামেটিক্স রয়েছে, হুম যেটা হচ্ছে অঙ্ক কষে আমাদের নির্ণয় করতে হয়। হুম। কিন্তু এটা সম্পূর্ণভাবে বিজ্ঞান আমি বলতে পারবো না। আচ্ছা, এটা একটা পার্ট হয়ে রয়েছে। এর বাইরেও থাকে যেটা হচ্ছে গ্রহের দান। সেটা গ্রহের কি? জন্য বিভিন্ন বস্তু দান করা যায়। আচ্ছা, যেটা আমরা অনেক সময় শুনে থাকি যে হুম, শনিবার এটা দান এটা করুন, এটা বৃহস্পতিবার এটা এটা দান এটা দান করুন। করা হোক। দান, এটা কিন্তু খুব ভালো জিনিস। মানে দানের তাতে দোষ মাধ্যমেও, খণ্ডানো হ্যাঁ, যায়। দোষ খণ্ডানো যায়। দোষ খণ্ডানো যায়। হুম দেখুন, এই যে যে দোষ খণ্ডনের থেকে বড় কথা উপশম দেওয়া যায়। সেটা কিছুটা কমানো যায়, কিছুটা তাকে উপশম দেওয়া যায় কষ্ট থেকে। এই জিনিসটা ঘটানো যায়, আচ্ছা। উপশম করা যায়। আর তার থেকেও বড় একটা জিনিস, সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহের জন্য আর একটা বড় রেমেডি, সেটা হচ্ছে গুরুজনদের সাথে সঠিক ব্যবহার করা। আচ্ছা। আমি পোকরাজ ধারণ করলাম, হুম। আমি গ্রহের জপ তপ করলাম, কিন্তু আমার গুরুজনদের সাথে ব্যবহার ভালো রাখলাম না, বৃহস্পতি গ্রহ ভালো ফল দান করবে না। অনেক সময় দেখা যায় যে
জন্মসাল দিন বলতে পারলেও সময়টা হয়তো বলতে পারলো না, সঠিক বিচার কি সেক্ষেত্রে সম্ভব? মানে কোনো একটা যদি না থাকে। দেখুন, একটা জিনিস সেটা হচ্ছে যে সময় না জানা থাকলে লগ্ন নির্ধারণ করা যায় না, আচ্ছা। কঠিন ব্যাপার। এবারে এই যে রাশিটা, হুম চন্দ্র না 2.5 দিন করে এক একটা রাশিতে থেকে যায়, হুম হুম, মানে ঘর পরিবর্তন করে 2.5 দিন করে থাকে, 2.5 দিন পর পর ঘর পরিবর্তন করে। তো সেখানে দাঁড়িয়ে সময় না জানা থাকলেও রাশিটা কোনো না কোনোভাবে একটু অ্যাডজাস্ট করে জানা সম্ভব হয়, আচ্ছা। যদি সেই 2 দিন বা 2.5 দিনের মধ্যে কারো জন্মগ্রহণ করা যাচ্ছে। ধরে নেওয়া যায় কারোর 15 তারিখে জন্ম হয়েছে, 15 বা 16-র মধ্যে একটা ডাউট হচ্ছে। হুম এবারে আমরা দেখলাম যে 15 বা 16 তারিখে চন্দ্র হয়তো কন্যাতেই বসে আছে, হুম আর চন্দ্র যে যে ঘরে থাকে সেটা তার রাশি হয়। চন্দ্র যে হুম, রাশির উপর থাকে সেটা সেই জাতকের জন্ম রাশি হয়। এবার 2.5 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে ওই কন্যা রাশি সবার হবে, আচ্ছা। রাশিটা সবার সেম হুম থাকবে। হুম হুম কিন্তু লগ্নটা না 2 ঘন্টা ছাড়া পরিবর্তন হয়। সূর্য উদয়ের সময় থেকে দাঁড়িয়ে হুম একটা লগ্নের ক্যালকুলেশন রয়েছে, 2 ঘন্টা ছাড়া ছাড়া লগ্নটা হুম পরিবর্তন হুম, হতে শুরু করে দেয়। তো লগ্নটা কোনোভাবেই ফিক্স করা সম্ভবপর হয় না, আচ্ছা। করা যায় না। এইবারে যদি কারোর এইরকম ঘটনা হয় যে রাশি জন্ম ডেট জানা আছে, জন্ম সময় জানা আছে, কিন্তু সময়টা একটু আগুপিছু, হুম, মানে সঠিকভাবে ঠিক জানা যাচ্ছে না, সেক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা হচ্ছে বার্থ টাইম রেকটিফিকেশন। আচ্ছা। রেকটিফিকেশন একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসের মাধ্যমে একটু সময় সাপেক্ষ, হুম, 1-2 দিন সময় লাগে। সময়ের মাধ্যমে সেটা কিন্তু রেকটিফাই করে প্রপারলি করা জানা সম্ভব। সম্ভব যে এই সময় জন্মগ্রহণ করেছে বা হয়েছে। আচ্ছা, এই যে দিন এবং ক্ষণের কথা বললেন, হুম, একটা বিষয় অনেক সময় আমাদের কনফিউশন হয়। জানতে চাইবো যে যখন আপনারা এটা বিচার করেন কি হিসেবে? মানে ধরুন কারুর রাত ৩টে, ভোর ৩টের সময় হুম। হয়তো কারুর জন্ম হয়েছে। সেটা ইংরাজি মতে তার জন্ম আ ক্ষণটা বা এই জন্ম তারিখটা দিয়ে তার রাশি বিচার হবে? নাকি বাংলা মতে? না, কিভাবে করা হয়? এক্ষেত্রে আমাদের ইংলিশ মতটাকে ধরা এখন হচ্ছে ইংলিশ মতে, আচ্ছা। যে ইংলিশের ডেটটা টাইমটা কি মানে হচ্ছে, ১২টার পর যেহেতু পরের দিন পড়ে পরের যাচ্ছে দিন সেই পড়েছে সেই অনুযায়ী হিসাবে দিনটা। একটা ধরলে সুবিধা হয়। তবে বাংলাতেও একই ব্যাপার, বাংলার পক্ষেও একইভাবে সম্ভব করা, আচ্ছা। অসুবিধার কিছু নেই, আমরা দুটোতেই আমরা মানে জিনিসটা করছি, দুভাবে কিন্তু কিন্তু করলেই একই রাশি এবং একই লগ্ন আসে। আসবে। এই যে গ্রহের ট্রানজিটের কথা আপনারা হ্যাঁ, বলেন, এবং যখন এই গ্রহের ট্রানজিট হয় তখন একটা রাশির ওপর তার এক রকম প্রভাব পড়ে। হ্যাঁ। এটা কেন? দেখুন, এক একটা রাশির উপর কেন প্রভাব পড়ছে তার কারণ হচ্ছে যে আমি আগে বললাম যে চন্দ্র যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে তার রাশি। হুম, এবার হচ্ছে রাশি থেকে কাউন্ট করা শুরু হয়, কাউন্ট শুরু হয় যে সেই রাশি থেকে এই হুম, গ্রহের গোচর বা ট্রানজিটটা কত নম্বর ঘরে পড়েছে বা কত নম্বর ঘর দিয়ে ট্রানজিট হুম, করছে। এইবারে শাস্ত্রে এই ঘর এবং গ্রহ সম্পর্কে পরিষ্কার শ্লোকে লেখা রয়েছে যে হুম, এই ঘর থেকে এই বিচার হচ্ছে হুম, এবং ওই ঘর থেকে ওই বিচার হচ্ছে, বা এই গ্রহ দ্বারা এই বিচার করা যায়। ধরা যাক একটা উদাহরণ দিচ্ছি, ধরা যাক 4th হাউস বা চতুর্থ ভাব থেকে, সেটা রাশি হোক বা লগ্ন হোক, হুম। দুটোই, রাশি লগ্ন দুদিক থেকে দেখা উচিত। আরেকটি জিনিস দেখা উচিত পরবর্তী ক্ষেত্রে আমি বলছি। তো চতুর্থ ভাব থেকে ধরা হচ্ছে বিদ্যার স্থান, আচ্ছা। বিদ্যার স্থান, মাতৃস্থান, হুম, জেনারেলি নর্মাল দুটো জিনিস, বিদ্যা বা মাতৃকেন্দ্র বা মাতৃস্থান। তাহলে যার মনে করুন ধরে নিচ্ছি এখন আহ, কুম্ভ রাশিতে রাহু রয়েছে, রাহু রয়েছে, তাহলে এখন যার বৃশ্চিক রাশি, হুম, যে জাতকের বৃশ্চিক রাশি, তাহলে তার 4th হাউস হয়ে যাচ্ছে হচ্ছে কুম্ভ। আচ্ছা। কুম্ভ তার 4th হাউস। তাহলে ফোর্থের উপর দিয়ে যখন রাহু ট্রানজিট হুম, করছে, তখন কিন্তু তার বিদ্যার জায়গায় কিছু সমস্যা আসবে, আহ, মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে হুম, পারে, মানে এই জাতীয় ফলাফলটা হচ্ছে। কিন্তু সেটা আবার মকর রাশির ক্ষেত্রে কিন্তু সেই একই জিনিস হচ্ছে না। আচ্ছা। রাহুর পজিশন কিন্তু কুম্ভতে, হুম, বৃশ্চিকের ক্ষেত্রে চতুর্থ বলে চতুর্থের সাথে রাহুর একটা সংযোগের ফলে যে ফলাফল হুম, সেটা প্রদান করবে। আবার যার মনে করুন মকর রাশি, তার ক্ষেত্রে 2nd হাউস অর্থের জায়গা, তাহলে 2nd হাউস প্লাস রাহু, তার ফলাফল কিন্তু প্রদান আলাদা করবে, হবে। আলাদা হবে। আমরা শুনে থাকি ৩টে রাশির কথা, মানে ৩ ভাবে বিচার করা হয়। হুম একটা সানশাইন, একটা হুম মুনশাইন হুম এবং একটা লগ্ন রাশি হুম যেটা হুম হচ্ছে। দেখুন, যেটা আমি বলছিলাম যে আপনি যখন বললেন যে ডেট অফ বার্থ ছাড়া কি হুম, সম্ভব হুম, হয় বা করা যায়, তো সেই সূত্রটাকে ধরেই আমি বলছি
চন্দ্র যেখানে অবস্থান করবে আপনার জন্মচক্রে বা জাতকের জন্মচক্রে, চন্দ্র যে ঘরটাতে বসে আছে বা যে রাশিতে বসে আছে সেটা তার হচ্ছে জন্ম রাশি, মেন জন্ম রাশি। লগ্নটার কথা আমি বললাম, লগ্নটা নির্ধারণ করতে গেলে একটি বিশেষ প্রসিডিওর রয়েছে, যে সূর্য কখন উদয় হয়েছে, এবং সূর্য এখানে মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, যে এই মাসে 12টা মাসে রাশিতে প্রবেশ করে হচ্ছে 12 মানে এক মাস করে এক একটা ঘরে বা এক একটা রাশিতে রবি অবস্থান করে। আচ্ছা, হ্যাঁ, এবারে যে মাস চলছে, বাংলা মাস অনুযায়ী আমি ধরছি, যে মাস চলছে সেই মাসে যে ঘরেতে বা যে রাশিতে সূর্য অবস্থান করছে এবং আজকে সূর্য উদয় কখন হয়েছে সকালবেলা, সেই সময়টাকে ধরে সেই রাশি থেকে কাউন্ট করতে হয় 2 ঘন্টা 2 ঘন্টা করে করে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এবং যখন জন্মগ্রহণ করেছে সেটা যে সময় পড়ছে তাহলে সেই রাশিটা গিয়ে অবস্থান করবে, এবং সেটা হবে তার লগ্ন। অতএব রবির অবস্থান বা রবির উদয় কখন হয়েছে এবং রবি যে মাসে কোথায় অবস্থান করছে তার উপর দাঁড়িয়ে বিচার হয়ে যাচ্ছে হচ্ছে লগ্নটা। আচ্ছা, হয়ে গেল। আর একটা হচ্ছে সানশাইন বা রবি কোন রাশিতে মানে উদয় হয়েছে। ওই যে বললাম সানশাইন, সূর্য উদয় হচ্ছে কখন থেকে, তাহলে এই সানশাইন হচ্ছে যে ঘরে মানে যে মাসে যে ঘরে বা যে রাশিতে রবি অবস্থান করছে জাতকের ক্ষেত্রে সেই রাশিটাই হচ্ছে তার সানশাইন। মেনলি যেটা একটা বর্ষচক্র বলে একটি জিনিস হয়, সেখানে কিন্তু এই সানশাইনের উপর দাঁড়িয়েই নির্ণয় করা হয়। কিছু বিষয়ের ওপর আমাদের জানার আগ্রহ থাকে। হুম, তার মধ্যে একটা হচ্ছে পড়াশুনো, হুম, একটা হচ্ছে কেরিয়ার, হুম, এবং তার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক হুম, বা হুম, হুম, বিভিন্ন মানুষজনের সাথে হুম। আমাদের সম্পর্ক, রিলেশন ওরিয়েন্টেড। কোন গ্রহ এই পড়াশুনো বা ভাগ্য, মানে যেটা কেরিয়ার, ঠিক আমি কোন পথে চালিত হব সেটা নির্ধারণ করছে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আমি যদি বলি যে 9টা প্ল্যানেটসকে আমরা ধরি, মেনলি 7টা প্ল্যানেট, আর রাহু কেতুকে আমরা অ্যাকচুয়ালি শ্যাডো বলি, তাও আমি গ্রহ হিসাবে ধরছি আপাতত দৃষ্টিতে। আহ, আমি যদি বলি 9টা প্ল্যানেটই আমাদের উপর প্রভাব ফেলে যে আমাদের এডুকেশন লাইফ কেমন হবে। আচ্ছা, প্রত্যেকটা গ্রহের এক একটা দিক, এক একটা স্ট্রিম, এক একটা সাবজেক্টের জন্য তাই প্রত্যেকটা প্ল্যানেট। এবারে আসুক যে কারক গ্রহ, কারক বলে একটা কথা হয়, কারক গ্রহ যে প্রধান কারক গ্রহ কি বিদ্যার জন্য, তাহলে বলবো যে বুদ্ধি, মেমোরি, এইটার জন্য হচ্ছে বুধ মেনলি কারক গ্রহ। আর আমাদের যে জ্ঞান, ডেপথ নলেজ যেটা, সেটার জন্য হচ্ছে বৃহস্পতি। এই দুটি গ্রহকে সাধারণত ভালো হওয়া উচিত, প্রথম কথা। এবং অর্থ প্রাচুর্যের জন্য বৃহস্পতি। হ্যাঁ, প্রাচুর জন্য বৃহস্পতি। আরও গ্রহ রয়েছে, শুধু একটা দিয়ে বিচার করা সম্ভব নয় কোনোভাবে। এবারে আরেকটি গ্রহকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয় এডুকেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এডুকেশন কোনো যে কোনো দিকের ক্ষেত্রে, সেটা হচ্ছে চন্দ্র, মন। আমাদের মেন্টাল পিসনেস যদি ঠিক না থাকে, আমাদের মন কোনো যদি ঠিক কিছুই না হবে থাকে, তাহলে আমার ইন্টেলিজেন্সি থেকেও আমি কাজে ব্যর্থ হয়ে যাব, কারণ আমি আমার আত্মা, আমার চিত্ত, আমার মন স্থির সেই নয়, কনসেন্ট্রেশনই দিতে পারবো না করতে। অতএব আমার মনে হয় একটা জাতকের 4th হাউস মেনলি এডুকেশনের জন্য দায়ী হয়। 4th হাউস 5th হাউস থেকে আমরা মেনলি এডুকেশন, তার নলেজ, তার ক্যাপাসিটিগুলো দেখি। আর একটা ইম্পর্টেন্ট ভাগ হয় সেটা হচ্ছে লগ্ন, তার হেলথ, তার শরীর ভালো না থাকলে সে এডুকেশন কী করে করবে। শরীরটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে থাকে। আর তার সাথে দেখা উচিত যে এই চন্দ্র গ্রহটা কতটা স্ট্রং। চন্দ্র যদি সেইভাবে শুভ না হয়, তাহলে সেক্ষেত্রে তার এডুকেশনে, তার নলেজ, ব্রেন ক্যাপাসিটি, ডেপথ যাই থাকুক না কেন, সে সেই জায়গাটা ফোকাস করতে পারবে না। নলেজ থেকে গিয়েও পরীক্ষার খাতায় অস্থিরতার জন্য সিলি মিস্টেক বা একটা গন্ডগোল করে ফেলবে, মানে অস্থির চিত্ত। তাহলে এডুকেশনের জন্য স্পেশালি 3টে গ্রহকে আমি দেখব, সেটা হচ্ছে জুপিটার, বৃহস্পতি, মার্কিরি, বুধ আর চন্দ্র, এই 3টে গ্রহ। এছাড়াও প্রত্যেকটি প্ল্যানেটসের ভূমিকা এখানে রয়েছে। এক একটি গ্রহ এক একটি সাবজেক্টকে কিন্তু দেখায়, এক একটি গ্রহ এক একটি সাবজেক্টকে দেখায়। যেমন রাহু যদি কারোর, মানে রাহু এমনিতেই একটা পাপক গ্রহ, তাও যদি অবস্থানগতভাবে যদি পাপ পীড়িত হয় বা সেভাবে ইনফ্লুয়েসড, গুড ইনফ্লুয়েন্স না পায়, সে জাতকে লিটারেচার, বিশেষ করে ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভীষণ উইক করবে। ইংলিশের ক্ষেত্রে উইকনেস তার মধ্যে আসবে। আরও কয়েকটা প্ল্যানেটস দেখা হয়। এবার ধরে নিন ভেনাসের কথায় চলে আসি। ভেনাসের কথায় কেউ একজন আঁকা, সঙ্গীত ইত্যাদি জগতের সাথে কেউ যুক্ত, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ফিল্ডের সাথে পুরোপুরি যুক্ত, যুক্ত হওয়ার ইচ্ছা, সে যুক্ত হয়েছে, সে ভালো হচ্ছে, সেটাও তার
নলেজ, তার ট্যালেন্ট, তার এডুকেশন, অনেকে তো এই জিনিস নিয়ে তারা ডিগ্রি করছে, পড়াশোনা করছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে শুক্র গ্রহটা কিন্তু সেভাবে পারফর্ম করছে না আচ্ছা। বা সেরকম কন্ডিশনে নয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, তার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু সে সেই জায়গা কিন্তু অ্যাচিভ করতে পারলো না, বা তার ট্যালেন্টটা প্রপারলি মানে প্রকাশিত হলো না। তো প্রত্যেকটা প্ল্যানেটস কিন্তু এক একটা অ্যাসপেক্টে, এক একটা দিকে, এক একটা ফিল্ডের জন্য কিন্তু দায়ী। চাকরি না ব্যবসা, সেটাও কি ছক থেকে নির্ধারণ করা যায় যে একজন জাতকের কোন দিকে গেলে ভালো হবে, করা যায়, অবশ্যই এবং করা যায়। সেটা কোন গ্রহ নির্ধারণ করছে? দেখুন, মেনলি যেটা সেটা হচ্ছে যে কর্ম, কর্ম সেটা যে ধরনের কর্মই হোক না কেন, আমার মনে হয় শনি গ্রহটা বিশেষ করে দেয় আচ্ছা। সেটা যে কোনো কর্ম। তবে আহ, নিজের ব্যবসা মানে হচ্ছে সেলফ সেলফ, আর একটা হচ্ছে কারোর অধীনে গিয়ে কাজ করা, সেটা যে কোনো, সেটা মানে আপনার উপরে বা মানুষের তার বস থাকবে বা উপরে মালিক থাকবে ইত্যাদি। তো এই যে মালিকের বা কারোর আন্ডারে যে কাজ করাটা, এই বিষয়টা না স্যাটার্নই স্পেশালি দেখে। আচ্ছা। শনির উপর নির্ভর করেই কিন্তু সেই জাতক কর্মের সাথে যুক্ত। শনি খারাপ যদি হয় না, তাহলে কিন্তু সেই জাতকের কর্মজীবন খুব একটা স্থায়ী হয় না বা স্থায়িত্ব পায় না কর্মজীবনটা। তো শনিটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কর্মের জন্য, এবং তার সাথে তো অন্যান্য প্ল্যানেটসও রয়েছে। যেমন রবি ভালো হলে খুব উচ্চ মর্যাদাপূর্ণ চাকরি হবে, বৃহস্পতির সাথে সংযোগ করলে অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি জাতীয় চাকরি হবে, শুক্র সংযোগ থাকলে খুব লাক্সারিয়াস জায়গায় খুব আহ, তার চাকরি হওয়ার সম্ভাবনা। মানে এক একটা গ্রহ এক এক ধরনের ডিপার্টমেন্ট, এক এক ধরনের চাকরির পরিবেশ ইত্যাদি অ্যাটমসফিয়ার এক এক সব জায়গা ইন্ডিকেট সব করছে। ইন্ডিকেট করছে। তবে কর্মের জন্য মেনলি হচ্ছে শনি। আর গ্রহর থেকেও ভাব হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যে কোন ভাবটা আমাকে চাকরির দিকে ঠেলবে, কোন ভাবটা আমাকে পেশার দিকে ঠেলবে, কোন ভাবটা আমাকে ব্যবসার দিকে ঠেলবে। এই দেখুন, ভাবটা কি? ভাবটাই হচ্ছে হচ্ছে ওই যে বললাম, লগ্ন বা রাশি থেকে এক দুই করে করে আমরা যে আচ্ছা। গুণে চলেছি, যে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, এইগুলোকে একটা ভাব বলা হয় বা ঘর বলা হয়। 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, বা 1 নম্বর ভাব, 2 নম্বর ভাব। এই ভাবের সংযোগ না হওয়া পর্যন্ত গ্রহরা কিন্তু সম্পূর্ণ ফল দান করবে না। আচ্ছা। এবং গ্রহ এবং ভাবের দুটোর সংযোগ যখন হবে, তখনই কি আমি বলতে পারবো যে এই ব্যক্তিটা ব্যবসা করবে, বা এই ব্যক্তিটা চাকরির সাথে যুক্ত হবে, বা এই ব্যক্তিটা সেলফ প্রফেশন করবে। বিবাহিত জীবনের কথা জিজ্ঞাসা করবো যে কোন কোন ক্ষেত্রগুলো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়? দেখুন, বিয়ের জন্য স্পেশালি যে গ্রহগুলোর কথা আমি বলছি, যদি সেটা হচ্ছে যে আহ, শুক্রটা ভীষণ ইম্পর্ট্যান্ট ছেলেদের জন্য। শুক্রটা কারণ তার ওয়াইফকে রিপ্রেজেন্ট করে। আর একটা মেয়ের জন্য মঙ্গল গ্রহটা ভীষণভাবে দায়ী, মঙ্গল গ্রহ। এবং সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি গ্রহেরও একটা বিশেষ ভূমিকা রয়েছে, আচ্ছা। বিশেষ ভূমিকা রয়েছে ম্যারেজের জন্য। ম্যারেজের জায়গাটা শুভত্ব অশুভত্ব এই বিষয়ের ক্ষেত্রে বৃহস্পতিটা ভীষণভাবে দায়ী। অর্থাৎ এই মঙ্গল আর শুক্র, এই দুটো গ্রহ হচ্ছে মানে ম্যাক্সিমাম যে ভূমিকাটা কিন্তু ওখানে, মেজর ভূমিকাটা কিন্তু পালন করা হচ্ছে ম্যারেজের জন্য, বিয়ের জন্য। এবারে বিয়ের জন্য প্রধান যে আমরা ভাবটাকে আমরা দেখি, যেটা সেটা হচ্ছে সপ্তম ভাব, আচ্ছা। 7th হাউস। যেখান থেকে আমি বললাম বিজনেস দেখি, অ্যাকচুয়াল বিজনেস মিনস হচ্ছে পার্টনার, অপোজিট দিকটাও কিন্তু আমরা ওই জায়গা থেকে দেখি। কোনো একটা বিজনেসের মধ্যে কারোর সাথে কোলাবোরেট করছি, 7th হাউস থেকে কিন্তু বিচার করবো যে অপোজিট পার্টনার কেমন হবে। তেমন জীবন সঙ্গিনীর ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার, সেই 7th হাউসটাই কিন্তু আমরা পার্টনার কেমন হচ্ছে? বিচার করবো যে পার্টনার কেমন হচ্ছে। আরেকটি বিশেষ জায়গা আমরা দেখি, বিশেষ একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে আহ, আরহুরা পদ বলে একটা জিনিস হয়। এটা একটা বিশেষ ক্যালকুলেশন হয়, মানে জন্মচক্রের যে দ্বাদশ বা 12 নম্বর যে ঘরটা আছে, যে লগ্নটা রয়েছে, তার যে 12 নম্বর যে ঘরটা রয়েছে, সেই যে ঘরের যে মালিক বা সেই ঘরের যে লর্ড আছে, সে কোথায় অবস্থান করছে, সেখান থেকে দাঁড়িয়ে একটা ক্যালকুলেশন থাকে। সেইটা কিন্তু অপোজিট পার্টনার কেমন হবে, তার ক্যারেক্টার কেমন হবে, তাকে দেখতে কেমন হবে, বা বৈবাহিক সবটা জীবনটা সেখান থেকেও বোঝা কিন্তু যায়। অনেকটা, মানে 7th হাউস এবং ওইটা দুটোর মিক্সড করে করা কিন্তু উচিত, দেখা আচ্ছা। উচিত। এখান থেকে আমি একটা বিষয় জানতে চাইবো যে অনেক সময় দেখা যায়, এবং এখন তো ভীষণ সেটা মানে আমরা
বিভিন্ন ক্ষেত্রে ফেস করছি, পরিচিতদের মধ্যেও দেখছি, আশেপাশের মানুষের মধ্যেও দেখছি যে হয়তো লাভ ম্যারেজ, হুম সেই সময় সম্পর্ক খুব ভালো ছিল, বা অ্যারেঞ্জ ম্যারেজ, বিবাহিত জীবনের প্রথম কটা বছর খুব ভালোভাবে কাটলো, কিন্তু হঠাৎ করেই একটা সমস্যা তৈরি হলো। হুম এটাও কি গ্রহে আগে থেকে বোঝা যায় বা ছকে আগে থেকে বোঝা যায় যে একজনের ম্যারিড লাইফ, সেটা লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, কতটা স্মুথলি রান করবে? বোঝা যায়, অবশ্যই বোঝা যায়। আচ্ছা, প্রেম যে জীবনটা, সেখানে কিন্তু প্রথম যেটা সেটা হচ্ছে যে চন্দ্রর খুব এফেক্ট রয়েছে। চন্দ্র, কারণ সেখানে হচ্ছে মনের সাথে মনের কানেকশন। কানেকশন। এটা প্রত্যেকের সাথেই, প্রত্যেকের, আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের মধ্যেও সেটা রয়েছে। মানে প্রত্যেকের মধ্যেই যখন মনের যখন একটা সম্পর্ক রয়েছে, যে তাকে ভালোবাসা, সে আত্মীয় কাছের লোক, সেখানে চন্দ্র, যেখানে মনের প্রভাব আসবে সেটাই হচ্ছে চন্দ্র। চন্দ্র কিন্তু আসবে, তাহলে চন্দ্র একটা বড় ভূমিকা গ্রহণ করে। সেকেন্ড যে গ্রহটা গ্রহণ করে সেটা হচ্ছে প্রেমের প্রধান কারক গ্রহ, সেটা হচ্ছে ভেনাস বা শুক্র। আচ্ছা। শুক্র। আর মেনলি একটা স্পেশাল একটা হাউস, সেটা হচ্ছে বললাম যে ঘর ছাড়া বা হাউস বা এটা ছাড়া কিন্তু সম্পূর্ণ বিচার করা সম্ভবপর হয় না। সেটা হচ্ছে ফিফথ হাউস, পঞ্চম ভাবটা। 5 নম্বর, যেখান থেকে আমি বলছিলাম যে প্রফেশন হবে কি হবে না বিচার করি, যেটা বিচার হচ্ছে। হ্যাঁ সেই হাউসটাই হচ্ছে পঞ্চম ভাব। সেখান থেকেই কিন্তু আমরা লাভ অ্যাফেয়ার, প্রেমজ সম্পর্ক ইত্যাদি কিন্তু বিচার করি। দেখা যাচ্ছে কারো জন্মচক্রে সেই পঞ্চম ভাবটা কিন্তু খুব ভালো, সেই পঞ্চম ভাবটা কোনো শুভ গ্রহ অবস্থান করছে, শুভ গ্রহ তারা দৃষ্ট রয়েছে, বা সেই ঘরের যে হাউস লর্ড এবং শুক্র তারা খুব ভালো পজিশনে রয়েছে, দ্যাট মিনস তার প্রেম জীবনটা খুব স্মুথ যাবে, খুব আনন্দ সহকারে যাচ্ছে। আচ্ছা। কিন্তু সেই জন্মচক্রই দেখা যাচ্ছে তার সেভেন্থ হাউস, যেটা সপ্তম ভাবটা, কোনোভাবে পাপ পীড়িত হলো। তাহলে কি হচ্ছে, মানে সেখানে কোনো মানে পাপগ্রহ অবস্থান করছে, বা পাপগ্রহের দৃষ্টি রয়েছে, বা যে আমি একটু আগে যে বলছিলাম উপপথটা মানে খুব অশুভ স্থানে গিয়ে অবস্থান করছে। তাহলে সেক্ষেত্রে কি হলো, তার জীবনে যার সাথে প্রেম করলো বা ভালোবাসা হলো তার সাথে, বা প্রেমজ সম্পর্ক হলো, তার সাথে প্রেমজর সময়টা, তাদের বিয়ে ভাও হয়নি, ততদিন পর্যন্ত কিন্তু ভালো থাকুক। দ্যাট মিনস ততক্ষণ পর্যন্ত কোনো ওই, সমস্যা নেই। না, ফিফথ হাউসটাই তখন অ্যাক্টিভেট, তখন সেভেন্থ হাউসটা অ্যাক্টিভেশন হয়নি। যখনই ম্যারেজ হলো, যখনই বিবাহ হলো, সে সেভেন্থ একই মানুষের সাথে হাউসটা বিবাহ হলে পরেও একদম, ওই হাউসটা তখন একদম সেভেন্থ হাউসটাই কিন্তু অ্যাক্টিভেট হলো, অ্যাক্টিভেট কিন্তু হলো। তখন গিয়ে দেখা যাচ্ছে যে তার জীবনে কিন্তু সমস্যা, এরকম অনেক অনেক উদাহরণ রয়েছে। এক্সট্রা ম্যারিটাল, মানে এটাও কি মানে হ্যাঁ, ছকের কোনো গ্রহের বিশেষ শখের গ্রহের বিচার থাকে? থাকে। আর একটা জিনিস থাকে এক্সট্রা ম্যারিটোরিয়ালের জন্য, সেটা হচ্ছে যেমন জন্মচক্রে দেখা যায় যে তার এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার হবে, ঠিক তেমনই দশাটা ভীষণ ইম্পর্টেন্ট। দশা মানে কি, একদম যেটা বলছি, প্রত্যেকটা জিনিসের জন্য দশা ইম্পর্টেন্ট। আমাদের জন্মচক্রে থাকলেও আমরা মানে বিরাট একটা চাকরি পাবো, বড় চাকরি পাবো, তো সেই চাকরির জন্য একটা প্রপার দশা প্রয়োজন আছে। শুধু গ্রহরা অবস্থান করলো বা তারা কানেকশনের দ্বারা আমাদেরকে জানালো যে আপনার জীবনে এই এই ঘটনাগুলো ঘটতে পারে, কিন্তু ঘটবে কখন সেটা নির্ভর করছে দশার সেটা উপর। নির্ভর করছে এই দশার ওপর। আচ্ছা। আর আমাদের লাইফে আরো কিছু ঘটনা নির্ভর করে ট্রানজিট বা গোচর। এই দুটো জিনিসের মিক্সড করলেই আমরা কিন্তু ওই জিনিসটা বলতে পারবো যে আপনার জীবনে রয়েছে এই ব্যাপারটা, সেটা ভালো হোক বা খারাপ হোক, কিন্তু সেটা ঘটবে কখন, যেটা এই সময় শুরুতেই বললেন, ওই ট্রানজিটটা খুব ইম্পর্টেন্ট। ট্রানজিট ইম্পর্টেন্ট এবং দশাটা ভীষণ ইম্পর্টেন্ট। শনি গ্রহকে সবাই ভয় পায়, এবং যেটা বললেন যে অনেক কিছু সে ডিসাইড করছে, তো শনিকে ভয় পাওয়ার পেছনে যুক্তিযুক্ত কারণ কি রয়েছে, এবং শনিকে তুষ্ট রাখতে পারলে মোটামুটি যা বুঝলাম জীবনে বেশ ভালো শান্তি পাওয়া সম্ভব। কিভাবে তুষ্ট রাখা যায়? আচ্ছা, প্রথম কথা বলছি যে শনি গ্রহকে সবাই ভয় পায়, শনি গ্রহকে নিয়ে বড্ড বেশি মানুষের দুশ্চিন্তা। আমি বলবো একটাই জিনিস, শনিকে কেন খারাপ বলা হয় তার পিছনে সব থেকে বড় কারণ, শনি গ্রহ মেটেরিয়াল লাইফকে পছন্দ করে না, বা মেটালিস্টিক যে লাইফটা সেটা কিন্তু পছন্দ করে না। মানে অত্যন্ত বিলাস জীবনযাপন, অত্যন্ত অলসতা, অহংকার, বা আমাদের যে যাবতীয় যা জিনিসপত্র যেটা আধ্যাত্মিকতা থেকে বাইরে, আধ্যাত্মিকতা থেকে যেটা বাইরে, মানে যেটা আমাদের মানে অ্যাকচুয়াল যেটা পঞ্চ ইন্দ্রিয়কে যেটা সুখ প্রদান করে, যারা সেটা খাদ্যবস্তু থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র,
সেইগুলোর এগেনস্টে হচ্ছে শনি, বা শনি গ্রহ সেগুলোকে খুব একটা পছন্দ করে না। আচ্ছা, তাহলে অটোমেটিক সুখের হানি ঘটাচ্ছে সেখানে দাঁড়িয়ে। কিন্তু সুভাষিতা একটু মানে সেখানে কি আগ্রহ থেকে ঘটে? জানতে চাইবো, হ্যাঁ। ধরুন যারা আমরা দেখছি আজকে হুম। মানে বিরাট বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হ্যাঁ। তাদের তো প্রচুর প্রাচুর্য এবং হুম। একটা লাক্সারিয়াস জীবন তারা লাভ হুম, করছে, হুম, মানে হুম। সেখানে তারা তাহলে কিভাবে? তাহলে কেন কেন হ্যাঁ। কেন দিচ্ছে, হ্যাঁ এই ব্যাপারটা আমি আসছি বলছি। আগে জায়গাটা আমি একটু ক্লিয়ার করি, আপনার প্রশ্নে আমি আসছি। তো সেই কারণে গ্রহকে আমরা ভয় পাচ্ছি, পাপগ্রহ বলছি, বা একটা মানুষের মধ্যে একটা ভীতি রয়েছে যে শনি, কারণ শনি মানুষকে কষ্ট দেয়। হুম, কেন দেয়? তার কারণ হচ্ছে কষ্ট দিয়ে তাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যদি সে সঠিক মার্গে থাকে, পথে থাকে, তার পথকে আরও স্মুথ করার চেষ্টা করে শনি। আর যে খারাপ বা ভুল মার্গে যাচ্ছে, ভুল পথে যাচ্ছে, তাকেও কিন্তু অতি মানে একটু এক্সট্রিম মাত্রায় কষ্ট দেয়, একটু বেশি কষ্ট দেয়, একটু বেশি প্রবলেমস দেয়, যাতে সে সঠিক পথে কিন্তু চলে আসে। এবং শনি প্রত্যেকের জীবনেই আমি বলবো আশীর্বাদ। আচ্ছা, আশীর্বাদ সঠিক পথে মানুষকে চালনা করে কিন্তু একমাত্র শনি গ্রহ। হ্যাঁ, বৃহস্পতি দেবগুরু, তারও প্রভাব ভীষণ রয়েছে। শনি যার জীবনে বা যার জন্মচক্রে খুব শুভ স্থানে অবস্থান করছে, তাকে কিন্তু জীবনের যাবতীয় সুখ প্রদান করবে। আর যাদের জন্মচক্রে শুভ অবস্থানে নেই, তাদের কিন্তু জীবনে কষ্ট প্রদান বা কষ্ট দান করবে। আচ্ছা, এইবারে দুটো জায়গা আমি একটু বিচার করছি। যার জন্মচক্রে খুব ভালো পজিশনে রয়েছে, তাহলে জানতে হবে তার প্রারব্ধ খুব ভালো ছিল। তাই শনিদেব তুষ্ট হয়ে তার গত জন্মের কর্মফল হতে এই জন্মে দিচ্ছে, তাকে খুব বিশাল লাক্সারিয়াস লাইফ লিড করতে দিচ্ছে। কিন্তু সে যদি এই জীবনে অপকর্ম করে বা সঠিক পথে না চালিত হয়, তাহলে এই শনি, এই স্যাটার্নে কিন্তু তাকে আবার এই জীবনেই কিন্তু আবার কর্মফল সেই ফলটা দেবে। দেখাবে। আমার চোখে দেখা রয়েছে বিএমডাব্লিউ, অডি চড়া অনেক পয়সাওয়ালা ব্যক্তি, মানে ভীষণ ধনশালী ব্যক্তি, আহ, সে হয়তো একটা বাইক কিনতে পারছে না, তার সমস্ত নিঃশেষ, মানে সব শেষ। মানে ওই আজ যে রাজা কাল সে ফকির। হ্যাঁ। রাহু এবং কেতু, হুম। এটা নিয়েও প্রত্যেকের মধ্যে একটা ভয় রয়েছে। হ্যাঁ। তো এটা কিভাবে প্রভাব ফেলছে আমাদের জীবনে এবং এদেরকে কিভাবে তুষ্ট রাখা আচ্ছা, যায়? রাহু আর কেতুর যে ব্যাপারটা, এটাও অনেক বড় একটা ম্যাটার, মানে অনেকটা বড় ব্যাপার। ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে বহিরাত্মা, অন্তরাত্মা, বা স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর। স্থূল শরীর ওপরের যে পার্টটা রাহু, সূক্ষ্ম শরীর ভেতরের আত্মা হচ্ছে কেতু। দুটো ভাগে আমি সিম্পলি বলছি। কেতু হচ্ছে আপনাকে আধ্যাত্মিক পথে পরিচালনা করবে, আর রাহু কিন্তু একটু ভোগ বিলাসিতা পছন্দ করে। আচ্ছা, হ্যাঁ, রাহু হচ্ছে ভোগ বিলাসিতা পছন্দ করে। এটা হচ্ছে দুটো ডিফারেন্ট দিক রাহু আর কেতুর মধ্যে। রাহু ভোগ বিলাসিতা পছন্দ করে, আর কেতু কিন্তু এইসবের মধ্যে থাকে না। অনেকটা শনি, অনেকটা বৃহস্পতির ক্যারেক্টার, আধ্যাত্মিক মার্গের দিকে মানুষকে চালনা করতে সাহায্য করে। মেনলি যদি একটু আমরা মাইথোলজির দিকে যাই, সেটা হচ্ছে যে রাহু কেতুর কিন্তু দেখা যাচ্ছে গলাটা কাটা, গলা কাটা। রাহু হচ্ছে গলাটা, আমি জাস্ট মাইথোলজিক্যালি একটা অ্যাসপেক্ট নিয়ে কথাটা বলছি আমি। আর কেতু হচ্ছে এইটুকু, মানে গলাটা কিন্তু নেই। অতএব তার মধ্যে যেটাই প্রবেশ করবে না কেন, সেটা কিন্তু আর বেরোনোর জায়গা হচ্ছে না, সেটা ব্লক। আচ্ছা, আমাদের জীবনে কেতু গ্রহের কিছু খারাপ যদি প্রভাব বলা যায়, সেটা হচ্ছে কেতু গ্রহ না যে কোনো কিছুকে খুব ব্লক করে। সেটা অর্থ থেকে, কর্ম থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্রগুলোকে ব্লক করে দেয়। এটা হচ্ছে কেতু গ্রহের একটা নেগেটিভ জায়গা বড্ড বেশি। মানে আধ্যাত্মিক মার্গের জন্য কেতু গ্রহ অসাধারণ ফল প্রদান করে। আচ্ছা, আধ্যাত্মিক মার্গের জন্য কারো জন্মচক্রে যদি বৃহস্পতি কেতু, শনি কেতু এই জাতীয় যদি কারো সংযোগ স্থাপন করে জন্মচক্রে, এবং কিছু ভাব রয়েছে, তাহলে তার মধ্যে আধ্যাত্মবাদ কিন্তু প্রচন্ড পরিমাণে থাকে। আচ্ছা, এবং সে শাস্ত্রজ্ঞান, আধ্যাত্মিক মার্গে আলোচনা, এইগুলো কিন্তু খুব ভালোবাসবে, এই জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট হবে। এবং কেতু গ্রহের আরেকটা বিশেষ দিক হচ্ছে, সেটা হচ্ছে আহ না জানাকে জানার একটা চেষ্টা চলে, না জানাকে জানার একটা চেষ্টা কেতুর মধ্যে কিন্তু রয়েছে। বিশেষ করে আহ, কোনো গোপন রহস্য, গুপ্ত জিনিস, লুকানো জিনিস, এইগুলো সবটা কেতুর আন্ডারে যায়। আচ্ছা,
এগুলো সবটা কেতু নাড়াতে যায়। কেতুর একটাই সব থেকে খারাপ জিনিস এবং ভীষণ ডেঞ্জারাস জিনিস যেটা, এবং আমি বলি যে সবার ক্ষেত্রে একটা ভয় পাওয়ার জিনিস, শনির থেকে কেতুকে বেশি ভয় পাওয়া এই দিক থেকে। তার কারণ হচ্ছে শনির মধ্যে একটা বিষয়, শনি দেরিতে দেবে কিন্তু দেবে, আর আচ্ছা। কেতু গ্রহ না যদি আটকানোর হয় আটকেই দেবে, দেবে না, ওই ব্লকটা করে দেবে। আর রাহুর ব্যাপারটা হচ্ছে না, রাহু না মন খুলে দিতে পছন্দ করে যখন কিছু দেয়। প্রবলেম দিলেও মন খুলে প্রবলেম দেবে, মানে যেটাই দেবে আবার একটা অর্থ ছাপ্পার দিলেও, ফাঁকে। হ্যাঁ অর্থ দিলেও যথেষ্ট পরিমাণে দেবে। এত অর্থ দেবে যে ধরে ধরে রাখা যাবে না। আরো একটা গ্রহটা আমি জানতে চাইবো, সেটা হলো বৃহস্পতি। সার্বিকভাবে অর্থ প্রাচুর্য হ্যাঁ, দিচ্ছে, তাকে তুষ্ট বৃহস্পতি রাখতে সাধারণ আমরা যারা রয়েছি কি করণীয়, কি করা যায়? সব থেকে বড় জিনিস যে গুরু, হুম। তার পদসেবা করো। পিতামাতা সব থেকে বড় গুরু, তার পদসেবা করো, তার সেবা করো, গুরুজনদের সেবা করো। নিজে যে গুরু টিচার, তাদেরকে সঠিক রেসপেক্ট দেওয়া, তাদেরকে সেবা করা। বৃহস্পতি গুরু এমনি ভালো ফল দান করে। তুষ্ট থাক। হ্যাঁ, ধন্যবাদ শুভাশিস দা, অনেক ধন্যবাদ। কিছু জানলাম, অনেক কিছু জানা বাকি রইলো, এবং হ্যাঁ, আশা নিশ্চয়ই। থাকবে আগামী দিনে অবশ্যই। আরো এপিসোড আমরা করব এবং সেখান থেকে এই বিষয়গুলো আমরা ঠিক জানতে পারবো। নিশ্চয়ই।